আমাদের ক্রমবর্ধমান দায় এই পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি বা করার আছে। আবার অন্যভাবে বলা যায় যুপকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো, যেটা ইংরেজিতে বলে স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব, হাত পা বাঁধা, যাকে নাড়াচাড়া করার খুব সুযোগ নেই। আমি বাজেটের কথা বলছি, অর্থমন্ত্রীর কথা বলছি না। তিনি আমার শিক্ষক ছিলেন এককালে, অল্প সময়। অর্থনীতির যে স্থিতিশীলতা, আজ এই বাজেটের যে বাধ্যতাগুলো, সীমাবদ্ধতাগুলোর কথা বলেছি, তার মধ্যে আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি। সার্বিকভাবে অর্থমন্ত্রী বলেছেন যে সার্বিকভাবে বিষয়গুলো একটা আরেকটার সাথে জড়িত বলে এটা একটা জটিল বিষয়। একদিকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সংকোচনমূলক বাজেটের তো কোনো বিকল্প নাই, যেটা মাত্র জিডিপি 14% হিসাবে হিসাব করা হয়েছে, যেটা সংকট উত্তরণের একটা সাময়িক ব্যবস্থা হিসাবে বলা হয়েছে। রাজস্ব জিডিপির যে বর্তমানে এত নিম্ন হার, সব উন্নয়নশীল দেশের মধ্যে একটি নিম্নতম হারের মধ্যে অন্যতম, সেটা দিয়ে বাজেটের যেই আমাদের মতো দেশের বাজেটের যেই আকার দরকার, ন্যূনতম আকার দরকার, সেটা তো তৈরি করার সুযোগ নেই। আবার মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতার বিষয় যদি বিবেচনা করা হয়, তাহলে ঘাটতিও সীমিত রাখতে হবে, সেটা আইএমএফই বলুক আর অন্যভাবেই আমরা চিন্তা করি না কেন। যার ফলে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এসব খাতে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় সংকুলন করা কঠিন। এর উপর আছে ভর্তুকির বোঝা, বিশেষ করে আমাদের কৃতকর্মের জন্য এখন বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জের যে বিরাট একটা বোঝা আছে। আবার আজাদ সাহেব যেটা বলেছেন যে বাজেট ঘাটতির বড় অংশই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিয়ে মেটাতে হবে, কারণ বর্তমান অবস্থায় নতুন টাকা ছাপানো, মানে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া, এটা তো বিপজ্জনক। এর ফলে বেসরকারি খাতে আজাদ সাহেব এটাও বলেছেন ঋণ প্রবাহ সংকুচিত হবে, মাত্র 9% প্রবৃদ্ধি ধরা হয়েছে বেসরকারি খাতের ঋণ। এই সংকোচনমূলক ঋণ সম্প্রসারণের ঋণের মধ্যে আবার খেলাপি ঋণ ক্রমাগত যদি বেড়ে যায়, তাহলে তো নতুন করে ঋণ দেওয়ারও কোনো সুযোগ বেশি থাকে না। নতুন ব্যবসায়ীদেরকে কী করে ঋণ দেওয়া হবে?